প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি কি ছিলেন? একজন ব্যাংক। ওনার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা হয়েছে না এখনো বাকি আছে? ধারণা হয়েছে, হইলে আলহামদুলিল্লাহ। এবং আপনার আরেকটা লেটেস্ট নিউজ জানায় রাখি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে আজ পর্যন্ত শান্তিতে নোবেল পাইছে মাত্র 12 জন মানুষ। শান্তিতে নোবেল পাইছে, অন্যান্য বিষয়ের উপর পাইছে, আপনার বিভিন্ন মতাদর্শের উপরে, বিভিন্ন স্পেসিফিক সাবজেক্টের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে অনেক মানুষ পাইছে, কিন্তু মাত্র 12 জন মানুষ পাইছে শান্তিতে নোবেল। এবং তাদের ভিতরে আপনি যদি বলি সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে পাওয়ারফুল মানুষের ভিতরে 3 নম্বরে আছে উনি। কয় নম্বরে? সারা পৃথিবীতে ওনার ক্ষমতা কয় নম্বরে? সারা আপনি তো ক্ষমতা আবার পাবেন কারে? ডোনাল্ড ট্রাম্প। আপনি তো ক্ষমতা আবার পাবেন কারে? এরগোদাম, ওই যে তুরস্কের প্রেসিডেন্ট। তারপর আপনি কাকে পাবেন? রাশিয়ার পুতিন। তারপর আর কারা পাবেন? ইসরায়েল, ওই যে ইসরায়েলের প্রেসিডেন্ট নাম কি? নেতানিয়াহু। এদেরকে ভাবেন আপনি কি বিশ্বের ক্ষমতাধর মানুষ। আর ইতিহাস বলতেছে এই বাংলাদেশের এই এনজিও কর্মীর মতো একটা মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন ক্ষমতার 3 নম্বর শক্তিধর মানুষ। আপনি যদি আমেরিকাকে ভাবেন, আমেরিকা সামরিক দিক থেকে নয়, উনি সব দিক থেকে শক্তিশালী। কারণ আপনার অভ্যন্তরীণ ভৌগোলিক, আপনার ওই যে যদি বলি যে ভূ রাজনীতি বলেন, সামরিক বলেন, সব দিক থেকে ওনারা শক্তিশালী। ঠিক এইরকম ব্যক্তি হিসাবে কোন কান্ট্রি বা কোন রিলিজন নয়, জাস্ট সিঙ্গেল পার্সন হিসাবে উনি পৃথিবীর 3য় শক্তিশালী মানুষ। আমি বুঝতে পারছি আপনাদেরকে এইটুকু ব্যক্তি। তাহলে জাস্ট আমি আপনাদেরকে এইটাই বললাম, দেখেন একটা এনজিও কর্মী হিসাবে বা একজন এনজিও সমর্থনকারী হিসাবে একটা মানুষের ক্ষমতা কোন পর্যায়ে দিতে পারে। জাস্ট এতটুকুই উদাহরণ আপনাদেরকে আমি দিলাম। জাস্ট এই কারণে আপনাদেরকে বলবো যে আমরা যেইটা করেছি, আমরা যারা এইখানে আছি, বুঝে হোক না বুঝে হোক, ভুল করে হোক আর ঠিক করে হোক, ঢুকা পড়ছি আলহামদুলিল্লাহ। কোন সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ আছে? একটা এনজিও শুরু হয়, সেই এনজিও শেষ হয় না, এটাকে আপনারা জানেন। আজকে আমরা যারা এখানে আছি, যদি আমরা কেউ না থাকি আগামীকাল থেকে, তারপরেও এই এনজিও চলতে থাকে। বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে আমরা যারা এনজিওতে এখনো পর্যন্ত 1500+ মানুষজন আছি, প্রত্যেকটা মানুষ যদি একসাথে কোনো আল্লাহ না করে ভূমিকম্প মারাও যায়, তারপরে এনজিও চলতে থাকবে। বিশ্বাস করেন? জাস্ট আমি এই কারণেই আপনাদেরকে বললাম, চলতেই থাকবে, চলতেই থাকবে এবং চলতেই থাকবে। কিছু কিছু জিনিস আছে যেটা আপনি একবার ছেড়ে দেওয়ার পরে সেটা আর বন্ধ করা যায় না, তার ভিতরে এনজিও একটা। কারণ এটা কোনো মালিকানা থাকে না। কোম্পানি বা ব্যাংক হচ্ছে মালিকানাধীন। ব্যক্তি মারা গেছে, যোগ্য উত্তরসূরি নাই, দেউলিয়া। সমিতি ব্যক্তি মালিকানাধীন, আপনার যোগ্য উত্তরসূরি নাই, আপনি দেউলিয়া। কিন্তু যেটা মালিকানায় নাই, সেটা দেউলিয়া হওয়ার তো প্রশ্নই আসে না। যেটার মালিকানা নাই সেটা কি দেউলিয়া হওয়ার কোন প্রশ্ন আছে? এই কারণেই আপনাকে বললাম যে আমরা ভুলে হোক, বুঝে হোক, না বুঝে হোক, এমন একটা জায়গাতে এসে পড়ছি, মনে করেন এটা হচ্ছে পৃথিবীর ভিতরে স্বর্ণময় একটা জায়গা। পৃথিবীর ভিতরে মানে স্বর্ণের সাথে স্বর্গের সাথে তুলনা করা হয়, এর একটা জায়গার নাম আছে, আপনারা জানেন কি বলেন তো? ঠিক এইরকম ভাবে আমরা ভাবতে পারি যে আমরা বুঝে না বুঝে যেটাই ওটা কেন এমন একটা জায়গাতে এসে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ, এটা একটা বয়সের ব্যবধানে, একটা শ্রমের ব্যবধানে, একটা প্রেক্ষাপটে গিয়ে দেখবেন আপনি আমরা একটা সময় এই আলোয় আলোকিত মানুষ হয়ে যাবো, এতে কোনো সন্দেহ নেই। এখন আসেন, একটা এনজিও প্রতিষ্ঠানের সরকারি ভাবে স্বীকৃতি পাওয়ার জায়গা কোনগুলা আমরা জানি। একটা এনজিও সরকারি ভাবে স্বীকৃতি পাওয়ার জায়গা কোনগুলা, যেগুলা জায়গা থেকে একটা এনজিও কি হয়, সরকারি ভাবে স্বীকৃতি লাভ করে। এখন কথা হচ্ছে, এটাতে আমরা ভাবতে পারি আমাদের উপজেলা পর্যায়ে সমবায় অফিস আছে কি নাই? সমবায় আছে। এরপরে আমি যদি বলি আপনার বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাগুলোতে আপনার দেখবেন যুব উন্নয়ন আছে, তারপর আপনার সমাজ সেবা আছে, তারপরে আপনার জয়েন্ট স্টক অফ কোম্পানি ফান্ড আছে।
জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। এখন কথা হচ্ছে যে সমবায় বলেন, সমাজসেবা বলেন, যুব উন্নয়ন বলেন, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস বলেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনি সরকারি স্বীকৃতি নিতে পারবেন। প্রত্যেকটা জায়গা থেকে আপনি সরকারি অনুমোদন বা স্বীকৃতি নিতে পারবেন। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এখানে এই জায়গাটাতে যে আপনি পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আর একজন পড়াশোনা করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, একজন পড়াশোনা করে আসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এবার তিনটা মানুষের গ্রেডিং বা তিনটা মানুষের মূল্যায়ন কি একই রকম হবে না ভিন্ন হবে? ডেফিনেটলি ভিন্ন হবে। ঠিক এই জায়গাগুলোও ঠিক তাই। আপনি স্বীকৃতি সব জায়গা থেকে পাবেন, কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বা আপনার স্বীকৃতিটা জায়গা ভেদে ভিন্ন ভিন্ন আকার ধারণ করবে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে সরকারি স্বীকৃতি নেওয়ার সর্বোচ্চ যে জায়গাটা, যার উপরে আর নাই, সেটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। এবং সেই সর্বোচ্চ জায়গা থেকেই আমাদের এই এনজিও প্রতিষ্ঠান 2021 সালের কত সালে? 2021 সালের 3 নভেম্বর কি করে সরকারিকরণ আওতাভুক্ত হয়। এবার আমার কথা হচ্ছে আমরা কি সরকারি না বেসরকারি? অনুমোদন কি? আচ্ছা, কোম্পানি কখনো কি সরকারি হয়? জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, একজন আদালতের উত্তর দিই আমরা। এখন এইটার বিষয়টা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। এখন এই যে কোম্পানি অ্যান্ড ফার্মস, এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে এইটা যে এইখান থেকে আপনি কোম্পানির অনুমোদন নিতে পারবেন, ফার্মের অনুমোদন নিতে পারবেন। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? এখানে বোঝাচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্ম, মানে আপনি কোম্পানিরও কি করতে পারবেন? অনুমোদন নিতে পারবেন। আবার আপনি কোন একটা ফার্ম অথবা কোন অর্গানাইজেশন এই জাতীয় বিষয়গুলোর অনুমোদন নিতে পারবেন, যেটা সম্পূর্ণ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। এখন বাণিজ্য মন্ত্রণালয় সরকারের বেসরকারি হিসাব বরাবর। আমি বুঝতে পারছি আপনাদেরকে যে বিষয়টা হচ্ছে যে আপনি এইভাবে অনুমোদন দিতে পারবেন, যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা অনুমোদন দাতা সংস্থা, সরকারি একটা সংস্থা। ঠিক আছে? এখন তাহলে আসেন, আমরা বুঝলাম এইগুলা জায়গা থেকে অনুমোদন নেওয়া যায়, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে কিছু বিষয় রেস্ট্রিকশন বা ভালো মন্দ কিছু বিষয় আছে। যেমন আপনি বিসিএস ক্যাডার হলে আপনার জন্য বিভিন্ন জায়গা উন্মুক্ত হবে, যেখানে আপনার হয়তো রেস্ট্রিকশন কম থাকছে, কিন্তু আপনি নন ক্যাডার হলে সেখানে আপনার কিছু রেস্ট্রিকশন বিভিন্ন জায়গাতে বাধা থাকতে পারে। ঠিক এই রকমের দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো উপজেলা থেকে সমাজসেবা অথবা যুব মানে আপনি কি করতে পারেন, সমাজসেবা অথবা সমবায় থেকে নেন অথবা যুব উন্নয়ন থেকে নেন, তখন দেখা যায় যে আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার কাজের পরিধি যদি বাড়াইতে চান, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনি অনুমোদন নিতে হবে। যেমনটা কি দেখেন, আপনি যদি বগুড়া থেকে নেন, তাহলে আপনি বগুড়া ডিস্ট্রিক্টের বাইরে যদি আপনি কাজ করতে চান, আপনার পরিধি বাড়াইতে চান, তখন আপনাকে অন্য জেলায় যেখানে করতে চাচ্ছেন সেখান থেকে আবার অনুমোদন নিতে হবে। এইভাবে একটা ঝামেলা আছে। এবং সেক্ষেত্রে যেহেতু আপনার গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে, ওভারঅল আপনি দেখতে গেলে দেখা যায় যে আপনি একমাত্র জয়েন্ট স্টক কোম্পানি আর ফার্মস থেকে যদি অনুমোদন নিতে পারেন, তাহলে দেখা যায় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন, কোন ধরনের ঝামেলা আপনার পোয়াইতে হবে। অর্থাৎ এরকম একটা নিবিপাত যদি করা থাকে, যদি অনলাইন অ্যাক্টিভ পাস আবেদন করা পারবে, এই পাস করতে পারবে, অনার্স পাস করতে পারবে। এই যে বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি এখন যদি সমবায় বা সমিতি করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে কোনো উপজেলা থেকে একটা সমবায় থেকে আপনি অনুমোদন নিলেই হয়ে যাচ্ছে। এবার আপনি যদি ব্যাংক করতে যান, সেই ক্ষেত্রে আপনার একটা বিষয় আছে। আপনারা একটু আপনাদের বলে রাখি যে বাংলাদেশে বেশ কিছু দপ্তর আছে, যেমন সমবায় দপ্তর, এটা কিন্তু নিজস্ব, এদের কিন্তু কোনো কি নাই, কারো আন্ডারে নয়। সমবায় নিজস্ব একটা কি দপ্তর, সমাজসেবা মন্ত্রণালয়ের আন্ডারে, ঠিক আছে? তো এইরকম কিছু কিছু বিষয় আছে। ঠিক এইরকম ব্যাংক, যে ব্যাংকের আপনি যদি অনুমোদন নিতে চান, সরকারি স্বীকৃতি নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কোন দপ্তরে যাবেন? বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্ক থাকলে আপনি ব্যাংকের অনুমোদন নিবেন, এই ক্ষেত্রে আপনি কোন মন্ত্রণালয়ে যাবেন? অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক কোনটা? বাংলাদেশ ব্যাংক। এবং প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক গুলাই মূলত ব্যাংকদেরকে নিয়ন্ত্রণ বা অনুমোদনের ক্ষেত্রে হস্তক্ষেপ করে। এটা শুধু আমাদের বাংলাদেশ নয়, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক গুলাই কি করে, দেশের প্রত্যেকটা ব্যাংককে দেখভাল বলেন বা অনুমোদনের ক্ষেত্রে বলেন তারা হস্তক্ষেপ সরাসরি করে। ঠিক আছে, যেমন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে এনএসআই এটা কোনো বাহিনীর নিয়ন্ত্রণে বা আন্ডারে কিন্তু নয়, এরা স্বয়ং নিজেই একটা বাহিনী, গোয়েন্দা সংস্থা। ঠিক আছে বিষয়টা? তো জাস্ট এই কারণে বললাম যে এই বাংলাদেশ ব্যাংকের আন্ডার থেকে আপনাকে ব্যাংকের অনুমোদন দিতে হবে। এবং যেটা 2023 সালের একটা হিসাব অনুযায়ী ছিল যে মিনিমাম 2 জন শেয়ার হোল্ডার থাকতে হবে। একটা ব্যাংকের অনুমোদন নিতে গেলে কমপক্ষে 2 জন শেয়ার হোল্ডার থাকতে হবে, তবে তারা ব্যাংকের অনুমোদন নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং সেখানে 2 জন শেয়ার হোল্ডারের যৌথভাবে কমপক্ষে 1100 কোটি টাকা মূলধন বা সম্পত্তি দেখাইতে হবে। কমপক্ষে 1100 কোটি টাকা তাদের যদি ক্যাপিটাল দেখাতে না পারে সেক্ষেত্রে তাদেরকে এই অনুমোদন দেওয়া হবে না। 1100 কোটি টাকা। ঠিক আছে। আর আপনি যদি ব্যক্তিগত কোনো কোম্পানি করতে চান সেক্ষেত্রে ওই যে জয়েন্ট স্টক কোম্পানির ফার্ম থেকে আপনি নিতে পারতেছেন, কোম্পানির জয়েন্ট স্টকের আন্ডারে। আর আপনি যদি মনে করেন যে আপনি কোম্পানি করবেন না, আপনি ট্রেডার্স দিয়ে চালাবেন, কি হয়েছে? মা ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, খালা খালা ট্রেডার্স দিচ্ছে না অনেকে। কি করতেছে ওরা? বিভিন্ন আপনার যে পৌরসভাতে অথবা উপজেলা থেকে তারা ট্রেড লাইসেন্স করে অনেকে করতেছে, যদিও এটা কোম্পানি নয়, কিন্তু তারা করতেছে কোম্পানির মতো দেখতে। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি তুলনামূলক বিষয়। তবে আমাদের কথা হচ্ছে যে একটা কোম্পানিকে, একটা ব্যাংককে, একটা সমবায় সমিতিকে, এই সবগুলাকে নিয়ে একসাথে একমাত্র এনজিওরই ক্ষমতা আছে কাজ করার বা কাজ করতে পারে। তারা চাইলে একটা ব্যক্তি মালিকানা কোন কোম্পানিকে নিতে পারবে তার আন্ডারে, তারা নিতে পারবে, একটা ব্যাংককে তার আন্ডারে নিতে পারবে, একটা সমবায় সমিতিকে তার আন্ডারে নিয়ে তার নিজের করে কাজ করতে পারবে। কিন্তু বাকি কোনটাই এনজিও কে আন্ডার করে নিয়ে কাজ করতে পারবে। ক্লিয়ার? এখানে আপনাদের ইনফরমেশনের জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এনজিও এবং চ্যারিটি। চ্যারিটি যেটা আমরা বুঝে যে দাতব্য প্রতিষ্ঠান, চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠান কিন্তু এনজিওর মতোই দেখতে, এনজিওর মতো। কিন্তু আপনারা এটা বলায় ফেলেন না চ্যারিটি আর এনজিও এক জিনিস। কারণ চ্যারিটি মানে হচ্ছে শুধুমাত্র দান দান আর দান আর দান, সেখানে কোনো সুনাম নাই, এখানে দান। ক্লিয়ার? আর এনজিও তে আপনার মানুষকে দানের বিষয়টাও আছে, আবার সামাজিক ভাবে মানুষের উন্নয়ন করার বিষয়টাও উল্লেখ আছে। ঠিক আছে, যাক এইটুকুই আপনাদের বলি, এর বিষয়ে আরো